দেশ হওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের সংস্থা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিসির পর্যালোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে 2026 সালে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে আরও 3 বছর অপেক্ষা করতে হবে। স্বীকৃতি অর্জনে মাথাপিছু আয়, মানব সম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3 সূচকের অন্তত দুটিতে মান অর্জন করতে হয়। প্রথম মূল্যায়নের পর দ্বিতীয় মূল্যায়নেও মান অর্জিত হলে চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর 3 বছর অপেক্ষা করতে হয় জাতিসংঘ সাধারণ অধিবেশনের অনুমোদন পাওয়ার জন্য। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। 1975 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুরের ডিসি এস.এম. তরিকুল ইসলামকে প্রধান করে এ তদন্ত টিম গঠন করা হয়েছে। 2 সদস্যের কমিটিকে পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে মুশতাকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন সংগঠন। আজও বামফ্রন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে। শুক্রবার শাহবাগে প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। দেশে বিক্রি হচ্ছে অবৈধ বিটকয়েন, যাকে কেন্দ্র করে গড়ে উঠছে বেশ কয়েকটি চক্র। বিভিন্ন দেশ থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি এমন এক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে বিটকয়েন ক্রেতাদের একটি তালিকাও পেয়েছে পুলিশ, যাতে ব্যবসায়ী সহ রাজনীতিবিদদের নাম আছে। জুবাইরসানের রিপোর্ট। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা পৃথিবীর 80টি দেশে এই মুদ্রা ব্যবহার হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয় এক মুদ্রার নাম বিটকয়েন। বিশ্বে বর্তমানে একটি বিটকয়েন বিক্রি হচ্ছে $50,000 মার্কিন। বাংলাদেশে এটি নিষিদ্ধ হলেও গোপনে কয়েকটি চক্র তা বিক্রি করছে। সম্প্রতি এদেরই একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর মাহমুদুর রহমান জুয়েল একসময় ছিলেন মালয়েশিয়ায়। বিটকয়েন সম্পর্কে জানাশোনা সেখান থেকেই। বাংলাদেশে এসে গড়ে তোলেন একটি চক্র, শুরু করেন বিটকয়েন বিক্রি। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও দুবাই থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশে বিক্রি করতেন জুয়েল। তার চক্রে আছেন আরও অন্তত 4 জন। 2016 থেকে বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েন বিক্রি করছে চক্রটি। মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল জানালেন, জুয়েলের ব্যাংক অ্যাকাউন্টে সম্প্রতি $21,000 লেনদেনের তথ্য পেয়েছেন তারা। বিটকয়েন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। এর বাইরেও কিন্তু কিছু ক্রিপ্টোকারেন্সি আছে। TRX, একটা নাম হচ্ছে XRP, একটা নাম হচ্ছে ADA বা ADA বলে। তো এই ক্রিপ্টোকারেন্সিগুলোও কিন্তু ইউজ হচ্ছে। যে জিনিসটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, মানি লন্ডারিংয়ের জন্য বলি বা অবৈধ লেনদেনের জন্য, কিন্তু এটা একটা অন্যতম সহজ মাধ্যম। তো সেই দিকগুলো আমরা বিবেচনায় আনবো এবং ভবিষ্যতে এর সাথে আর কারা কারা আছে এটা আমরা তদন্ত করে বের করতে পারবো। ব্লকচেন, বিনান্স লাইট, কয়েন বেস সহ কয়েকটি অ্যাপের মাধ্যমে বিটকয়েন লেনদেন হয়। এর মাধ্যমে খুব সহজে বিদেশে টাকা পাচার করা যায়। এরা যে কাজটা করে, এরা সাধারণত এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং এই অ্যাকাউন্টে ঢুকে আপনি যখন জানবেন যে আরেকজনের মাধ্যমে বিটকয়েন লেনদেন করা সম্ভব, তার কাছ থেকে কিন্তু আপনি এই লেনদেনটা করা সাধারণত করে থাকে এরা। জুয়েলের কাছ থেকে বিটকয়েন ক্রেতাদের একটি তালিকাও পেয়েছেন তারা। অবৈধ ব্যবসাটির সঙ্গে আর কারা জড়িত তা খুঁজতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। জুবাইরসানি, RTV, ঢাকা। ধানমন্ডিতে তাজুরিয়ান মোস্তফা মমিতা নামের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির 8 নম্বর রোডের একটি বাড়ির ছাদ থেকে পড়ে গেলে ওই শিক্ষার্থীকে পাশের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মমিতা মালয়েশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ঘটনার সময় কয়েকজন ছেলে ছাদে ছিল। পরিবারের অভিযোগ, তাকে এক ছেলে বিরক্ত করত। নিউ মার্কেট জোনের ADC
ইহসানুল ফেরদৌস বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং নিরপেক্ষ তদন্ত চাই। যদি কেউ দোষী থাকে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ভবনের একটা ছেলে এবং গ্রিন কর্নার একটা ছেলে এরা ডিস্টার্ব করত। এই ডিস্টার্বের প্রেক্ষিতে তার ওই ছেলের বাবা মাকে বলা হয়েছে যে আপনার ছেলে এই ধরনের আমার মেয়েকে ডিস্টার্ব করে, আপনি ছেলেকে শাসন করে। কিন্তু তার বাবা মা বলছে না, আমার ছেলে ছাদে যাবে, এই ধরনের কিছু হইলে হবে, সেটা আমাদের দেখার বিষয় না, ছেলেকে পারমিশন দেওয়া আছে। গ্রেপ্তার না, আমরা এই সংক্রান্তে তার পরিচিত জনেরা যারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ তো অবশ্যই করব, এটা তদন্তের অংশ, সেই হিসেবে আমরা অনেককে জিজ্ঞাসাবাদ করব। কোনো ঘোষণা ছাড়াই খুলনার 18 রুটে 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এ বিষয়ে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ার কারণ কি এবং মালিক সমিতির নেতারা এ নিয়ে কি বলছেন? বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। হ্যাঁ মৌসুমী, যেমনটা বলছিলেন, গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত খুলনার পরিবহন ধর্মঘট চলছে। এক প্রকার ধর্মঘটে এখন আমি দাঁড়িয়ে আছি খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে এখন আজ কিন্তু কোনো বাস ছেড়ে যায়নি এবং শহরের বাইরে থেকে কোনো বাস এই বাস টার্মিনালে আসেনি। আমার সাথে কথা হয়েছিল মালিক শ্রমিকের নেতার সাথে, তারা জানিয়েছেন যে আজ খুলনায় বিশৃঙ্খলা হতে পারে, গাড়ি ভাঙচুর হতে পারে, এমন আশঙ্কা থেকেই তারা কিন্তু গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। বিগত দিনে নাকি এরকম অনেক ইতিহাস আছে যে বিভিন্ন সমাবেশের সময় গাড়ির উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমার সাথে কথা হয়েছিল বিএনপির নেতা মহানগরের সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সাথে। তিনি জানিয়েছেন যে আজ তাদের বিভাগীয় সমাবেশ, আর এই বিভাগীয় সমাবেশে বাধাগ্রস্ত করতে প্রশাসনের পক্ষ থেকে এবং বাস মালিক শ্রমিকের পক্ষ থেকে আজ কিন্তু এক প্রকার ধর্মঘট পালন করছে তারা কিন্তু অহেত মঞ্জুর সাহেবের বাসা তাদের যে বিভাগীয় সমাবেশ, এই সমাবেশকে বাধাগ্রস্ত করতেই আজকের এই বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুলনায় এখন এই যে সোনাডাঙ্গা বাস টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে কোনো বাস ছেড়ে যায়নি এবং খুলনার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজার সড়কে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার ভোররাতে দোয়ারা বাজার উপজেলা সদরের নইনগাঁও গ্রামের মাঝে নেয়াজের খালের 100 ফুট বেইলি ব্রিজে এই ঘটনাটি ঘটে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে 3 টনের বেশি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও প্রায় 30 থেকে 35 টন পাথর বোঝাই করে একটি ট্রাক ওই ব্রিজে ওঠায় সেটি ভেঙে খালে পড়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ব্রিজটি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে শুরু হয়েছে গুলশান রানার্স সোসাইটির ফাগুন উৎসব 1427। গুলশান রানার্স সোসাইটির চত্বরে এর আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ গণ্যমান্য ব্যক্তিরা। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে লোকগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। করতালি দিয়ে আমাদের যে শিল্পী মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনারা বলেন যে ধর্মযাত্রার উৎসব সবার, আমরা এই উৎসব করছি। আমরা এবার আমাদের 50 বছর পূর্তি হবে, সুবর্ণ জয়ন্তী হবে আমাদের দেশের।
26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে ওখানেও আমরা চেষ্টা করব একটা অনুষ্ঠান করার জন্য বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে। আমি ধন্যবাদ জানাই। আমরা রানার সোসাইটির আমরা খুব কম সংখ্যক মানুষ, বাট আমরা অনেক আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। পঞ্চম ধাপে 29টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছে। সকাল 10টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। এর আগে শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোট গ্রহণের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছে। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। দর্শক, চট্টগ্রামে মিরসরাই উপজেলা থেকে নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নির্বাচনী প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। আপনি যেমন আসলে জানতে চেয়েছিলেন কিছুক্ষণ শুরু হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলি আছে ওগুলি বিতরণ শুরু করবেন। ওনারা আগামীকাল মিরসরাইয়ের 2টি পৌরসভা নির্বাচন হবে। এই উপজেলাতে 2টি পৌরসভা, একটি হচ্ছে যে মিরসরাই পৌরসভা, অন্যটি হচ্ছে যে বারিহাট পৌরসভা। এই 2টি পৌরসভায় যে সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে ওনারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছেন। এই 2টি পৌরসভায় কিন্তু ওনারা 1200 ফোর্স মোতায়েন করেছেন, যাতে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু সুন্দরভাবে দিতে পারেন এবং যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর, যেহেতু এখানে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছেন, সেই কেন্দ্রগুলো কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পাহারা দিচ্ছেন। মৌসুমী, এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মিরসরাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা নরসিংদীর নারায়ণপুর বটিবন্দ দুলালকান্দির সড়কের। খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী। নরসিংদী সংবাদদাতা লক্ষণ চন্দ্র বর্মনের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বটিবন দুলালকান্দি 5.5 কিলোমিটার দূর ঘেরে আঞ্চলিক সড়কটির 2 প্রান্তে 2টি বড় হাটবাজার। নারায়ণপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশপাশের এলাকার হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ 12 ফিট এই সড়কটি 2000 সালে নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নির্মাণের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পরিণত হয় সড়কটি। সড়কের বেশিরভাগ অংশের পিচ উঠে গিয়ে সৃষ্ট বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। নারায়ণপুর বাজারে যাইতে হলে এলাকার লোকদেরকে 4-5 কিলোমিটার ঘুরে তারপর বাজারে যাইতে হয়, যেখানে তাদের যাতায়াত খরচ বেড়ে যায়। এই রাস্তাটা আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় 12 বছর বা 15 বছর এরকম হবে, এই রাস্তার কোনো উন্নয়ন নাই। যদি কোনো বড় যানবাহন আসে তাহলে দীর্ঘ সময় যানজট লেগে থাকে, কারণ রাস্তাটি ভাঙাচোরা। আর অ্যাক্সিডেন্টের কথা যদি বলি, প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে গাড়ি চালানো যায় না, গাড়ি ভাঙে যায়, তারপরে আপনার মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি। আমরা সরকারের কাছে বাদ কাপড় চাই না, আমরা রাস্তা ভালো চাইলে আমরা কাজ করে খামো। চলতি অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য 60 লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সড়ক কর্তৃপক্ষ। এই বছর প্রায় 60 লাখ টাকা আমরা এই সড়কটি মেরামত করার জন্য দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। আশা করা যায় 1-1.5 মাসের মধ্যে ওখানে আমরা প্রথম 2 কিলোমিটার সড়ক মেরামত করে দিতে সক্ষম। বেলাব উপজেলার পূর্বাঞ্চলীয় 2 ইউনিয়নবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুতই সংস্কার করার পাশাপাশি প্রশস্তকরণেরও দাবি এলাকাবাসীর। অভি ইসলাম, টিভি। বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে দেশে। নেট দুনিয়াতেও যার তেমন কোনো তথ্য নেই। সাপটির নাম রেড কোরাল কুকরি। হিমাচল অঞ্চলে আবাসস্থল হলেও আহত অবস্থায় পাওয়া গেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। বর্তমানে চিকিৎসা চলছে রাজশাহীতে।
সাপটি অল্প মাত্রায় বিষধর হলেও এটি নিয়ে গবেষণার প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রেড কোরাল কুকরি প্রজাতির সাপের আবাসস্থল ভারতে হলেও এর দেখা মিলেছে পঞ্চগড়ের বোদা উপজেলার কালীগঞ্জ বাজারে। যদিও নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া সাপটি কিছুটা আহত হয়। এখন রাজশাহীতে চিকিৎসা চলছে সাপটির। বিভিন্ন জায়গায় ছবি তুলি পাখি টাকির প্রাণীর, কিন্তু এরকম ধরনের সাপ আমার জীবন চোখে পড়েনি। নিউজে আমরা দেখেছি এই সাপটা প্রথম, এই জন্য দেখতে আসে এই সাপটা। প্রাণীবিদরা বলছেন দেশে যে কয়টা প্রজাতির সাপ আছে তাদের তালিকায় যুক্ত হলো নতুন একটি নাম। গবেষণার কাজেও আসবে নতুনত্ব। এটা সুস্থ হয় এবং সুস্থভাবে বাঁচতে পারে, তাইলে এটা নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন আছে, বা এটার হ্যাবিটেট কোন কোন এরিয়াতে আছে। পৃথিবীতে দেখা গেছে এখন পর্যন্ত 22 বারের রেকর্ড আছে, এবং দ্বিতীয়বার আমরা বাংলাদেশে দেখলাম, এবং প্রথমবার এটা আমরা জীবিত। চিকিৎসক বলছেন ক্ষত সারাতে কিছুটা সময় লাগতে পারে। তো এবার যেটা পেয়েছি এটাও মারাত্মকভাবে ইনজুর্ড, তো চেষ্টা করে যাচ্ছি আমরা এটাকে বাঁচানোর। তো এই সাপটার যে গবেষণা হওয়া উচিত, যেমন অনেকে এটাকে বিষধর সাপ মনে করেন না, কিন্তু আমি এটা দেখেছি মৃদু বিষধর। বিশ্বের বিরল এই সাপের প্রাকৃতিক আবাসস্থল চিহ্নিত করে তার রক্ষা করার কথা জানালেন সংশ্লিষ্টরা। দীপ্তচন্দ্র পাল, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।